আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতি মধ্যরাতের নিয়মিত আয়োজন ইয়াং নাইট দেখার জন্য। তরুণদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান এবং তেমনই একজন তরুণকে আমরা আজকে নিয়ে এসেছি ইয়াং নাইটে আপনাদের সাথে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব এম এ মোমেনকে। মোমেন ভাই যিনি আসলে একজন তরুণ উদ্যোক্তা, খুব অল্প বয়সেই অনেক দূরে গিয়ে গেছেন। বাংলাদেশের তরুণ যারা তরুণদের মধ্যে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা উদাহরণ হতে পারেন যে কিভাবে শূন্য থেকে শুরু করে শীর্ষে উঠতে হয়। তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি হচ্ছে চায়না বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, এবং এই প্রতিষ্ঠানটি উনি চাইনিজ একজন পার্টনারের সাথে মিলে চায়নাতে এই বিজনেস এস্টাবলিশ করেছেন এবং বর্তমানে বিশ্বের প্রায় বিশ্বের 4টি দেশে এর লোকাল অফিস রয়েছে বাংলাদেশ সহ। এই যে জার্নি, সেই জার্নির গল্পটা আমরা শুনবো, আড্ডা হবে। আপনারা যারা তো উদ্যোক্তা হতে চান, যারা ব্যবসা শুরু করতে চান, ব্যবসা করতে চান, তাদের জন্য আসলে আজকের অনুষ্ঠানটি বেশ ইনফরমেটিভ হওয়ার একটা ভালো প্রত্যাশা থাকবেই। আমরাও আশা করছি যে সেরকম ইনফরমেটিভ হবে, আপনাদের কাজে লাগবে। সুতরাং আপনারা যারা বিভিন্ন প্রশ্নের উত্তর চান, তারা 818-9218 এই নাম্বারে ফোন করে আজকের অনুষ্ঠানে অতিথির কাছে আপনাদের প্রশ্নটি করতে পারেন। যদি কোনো কিছু জানার থাকে সেই প্রশ্নগুলো করে আমরা চেষ্টা করব যে আমাদের অতিথি আজকে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার, যাতে করে আপনার এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আপনি যেন একটু সহায়তা পান। এছাড়া যারা এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুকে রয়েছেন তারা সেখানে লাইভ স্ট্রিমিং করেও দেখতে পারেন আজকের ইয়াং নাইটটি, এবং সেক্ষেত্রে আপনারা সেই কমেন্ট বক্সে, ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তরও আজকের অতিথির কাছ থেকে জানার জন্য। মোমেন ভাই, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় বের করে এসেছেন আমাদের স্টুডিওতে ইয়াং নাইটে। আমাদেরকে একটু প্রথম দিকের গল্প কি বলবেন? মানে আপনি পড়াশোনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলেন আমি যতটুকু জানি, এবং আপনার সম্ভাবনা ছিল যে বিভাগের শিক্ষক হওয়ার। আপনি সেই দিকে না, যে আপনি আপনার ট্র্যাক থেকে বের হয়ে এসে আপনি একেবারে পুরোপুরি মানে বিজনেসম্যান বনে গেলেন, এবং একেবারে শূন্য থেকে শুরু করা বলতে গেলে, মানে হাতে সেই ধরনের কোনো ক্যাপিটাল নাই, একদম অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করে আজকে একটা বেশ বড়সড় ভালো অবস্থানে রয়েছেন, এবং আপনার প্রতিষ্ঠান অনেকে কাজ করছে, বিশ্বের 4টা দেশে আপনি এই বিজনেস স্টাবলিশ করে ফেলেছেন। এই শুরুর গল্পটা আসলে কেমন? কিভাবে সাহসটা করলেন, কিভাবে যে বিজনেসে নামবেন? এত আনসার্টিনিটি, রিস্ক, সব ফ্যাক্টরগুলো মিলে বাংলাদেশে বিজনেস করার ক্ষেত্রে অনেক নেগেটিভ ফ্যাক্টর থাকে, কস্ট অফ ডুইং বিজনেস, দুর্নীতি থেকে শুরু করে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে, পরিবারও সবসময় সাপোর্টটা দেয় না। এত সব বাধা ডিঙিয়ে আপনি ব্যবসা নামলেন কিভাবে? গুড ইভিনিং। যারা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে অনেক রাত জেগে আপনারা উপভোগ করতেছেন, এবং ধন্যবাদ মিস্টার তপুকে, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। অ্যাকচুয়ালি আমি ছোটোকাল থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম। হচ্ছে আমি ক্লাস 5-এর স্কলারশিপ পেয়েছি। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, পাশাপাশি আমাদের হচ্ছে বিজনেস ছিল। আমি কি করতাম, স্কুল থেকে এসে একটু খেলাধুলা করে আমি হচ্ছে ওই দোকানে গিয়ে হচ্ছে আব্বার বিজনেসের যে ব্যালেন্স শিটটা, এটা আমি হচ্ছে ক্লোজ করে দিতাম। আব্বা আমাকে দিয়ে হচ্ছে টাকা পয়সা হচ্ছে ওই যেটা হচ্ছে মিলাইতে হয় শেষে, সেটা ওই কাজটা আমি করতাম। তখন থেকে হচ্ছে মানে আমার ভিতরে হচ্ছে মানে কেন জানি ওই বিজনেসটাই হচ্ছে আমার ব্লাডে হচ্ছে মানে মিশে যায়। তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে একটা সময় হচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা জানেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি পড়ালেখা করি তখন আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে স্টেবিলাইজার বিক্রি করতাম। স্টেবিলাইজার আপনার হচ্ছে ফ্রিজের, হ্যাঁ, ভোল্টেজ স্টেবিলাইজার বিক্রি করতাম। তারপরে হচ্ছে আমি নিজে বই লিখতাম। আপনি জানেন যে আমি বিভিন্ন কোচিং সেন্টারে হচ্ছে পড়িয়েছি, যেমন ইউনিএইড, তারপরে সাইফুডস, তারপর পাশাপাশি আমি নিজে বই লিখেছি, এবং এই বইগুলো হচ্ছে আমি নিজে নীলক্ষেত, বাংলা বাজার, বিভিন্ন জায়গাতে এবং ক্যাম্পাসে আমি হচ্ছে বিক্রি করেছি। এই তখন থেকে যে একটা উদ্যোক্তা, এবং হচ্ছে আমার হচ্ছে কেন জানি বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হয়, আপনি জানেন, আমার ম্যাডাম হচ্ছে জিজ্ঞেস করেছিলেন যে কে কি হতে চাও, কিন্তু আমার তখন না মনের অজান্তেই আমার হচ্ছে এভাবে আমি উত্তরটা দিয়েছিলাম যে আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই, ইয়াংদের জন্য কিছু করতে চাই। কারণ আমি হচ্ছে যে জিনিসটা দেখে আসছি যে
হচ্ছে একজন উদ্যোক্তা হলে অনেক কিছু করা যায়। একজন সফল উদ্যোক্তা চাইলে একটা দেশের জন্য, একটা জেনারেশনের জন্য অনেক কিছু করতে পারে। আপনি চাকরি করে বা হচ্ছে আপনি বা আদার্স কোনো পেশায় জড়িয়ে থেকে কিন্তু আপনি চাইলেও কারোর জন্য কিছু করতে পারবেন না। এটা করতে পারবেন শুধুমাত্র যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন। যেমন হচ্ছে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের এমডি, চেয়ারম্যান বা হচ্ছে অনেকেই আছেন যারা হচ্ছে কি করতেছেন, গভর্নমেন্টকে হচ্ছে রাজস্ব দিচ্ছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতেছেন। তাদের আমি জীবনী পড়েছি, তাদের জীবনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। তারপরে হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আপনি জানেন যে আমি এর আগেও বলেছি যে বিভিন্ন কোচিং সেন্টারে আমি পড়িয়ে স্টুডেন্ট লাইফেই কিছু পয়সা উপার্জন করেছি। আমার হচ্ছে আমি মাইন্ড সেট আপ করেছিলাম ওই সময় যে আমি বিশ্বের সবচেয়ে বড় মেলা যেটা ক্যান্টন ফেয়ার, ওয়ার্ল্ডের হচ্ছে লার্জেস্ট ফেয়ার, এটা গুয়াংজোতে অনুষ্ঠিত হবে হচ্ছে বছরে 2 বার। একটা হলো এপ্রিলে যেটা সামার, একটা হলো হচ্ছে অক্টোবরে সেটা হলো অটাম। তো হচ্ছে আমার ফ্যামিলি থেকে কখনোই হচ্ছে আমাকে এই অনুমতিটা হচ্ছে তারা মন থেকে কখনো দেয় নাই, কারণ তাদের টেন্ডেন্সি ছিল যে আমি যেন একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হই। যেহেতু ভালো স্টুডেন্ট ছিলাম, চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু ছেলেমেয়েরা সবাই তো বিসিএস এর দিকেই নজর, বিসিএস এর দিকে বা আদার্স জবের দিকে বা ব্যাংকের দিকে ঝুঁকে পড়ে। কেউ কিন্তু উদ্যোক্তা হতে চায় না। এটা আমাদের দেশে আসলে না, ইয়াংদের সাথে এটা যায় না। তো হচ্ছে আমি এটা একটু বলে শেষ করে নিই যে কিভাবে আমি হচ্ছে উদ্যোক্তা হলাম। তো হচ্ছে আমি আমার ওই সময় হচ্ছে অ্যারাউন্ড আমি 1.5 থেকে 2 লক্ষ টাকা উপার্জন করেছি। তা আমার বন্ধুরা দেখতাম যে ওই সময় বা আদার্স সাইডের লোকজন দেখতাম যে পয়সা জমি কিনতো। তো হচ্ছে আমি জমি টমি কিনি নাই, আমি করছি এই টাকাটা দিয়ে আমি চায়নার ক্যান্টন ফেয়ারে গিয়েছি। কারণ হচ্ছে আমার যে উত্তরসূরি মোস্তফা মাহমুদ সাহেব, উনি হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ছিলেন, এলাকার বড় ভাই ছিলেন। উনি ওই সময় চায়নাতে বিজনেস করতেন। তার পিছে ঘুরতে ঘুরতে আমি জুতার তলা ক্ষয় করে ফেলি, কারণ উনি খুব ব্যস্ত মানুষ। তারপরে হচ্ছে একটা সময় উনি আমাকে একটা ইনভাইটেশন দেয় চায়নাতে যাওয়ার। ইনভাইটেশন দিয়ে তারপর হচ্ছে সেই ইনভাইটেশনের মাধ্যমে আমি চায়নার ভিসা করাই। ভিসা করিয়ে হচ্ছে চায়নাতে যাই, ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড করি। হচ্ছে আমি ক্যান্টন ফেয়ারে গিয়ে হচ্ছে আমার হচ্ছে আমি মানে এতটাই অনুপ্রাণিত, এতটাই উদ্বুদ্ধ হই বিজনেস করতে যে আমি আরও 5 বছর কেন আগে 5 বছর আগে কেন আমি ক্যান্টন ফেয়ারে আসলাম না। এত অপরচুনিটি, লক্ষাধিক হচ্ছে আপনার স্টল, নতুন নতুন পণ্য। আপনি চাইলে হচ্ছে 50,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। ক্যান্টন ফেয়ারটা এমন একটা হচ্ছে ফেয়ার চাইনিজরা করেছে যে আজকে দেখেন চায়নারা বিশ্বের 1 নম্বর এক্সপোর্টিং কান্ট্রি, যে বিশ্বের 200টা দেশে তাদের পণ্য হচ্ছে কি করে রপ্তানি করে। এমন কোন দেশ নাই যেখানে চাইনিজ পণ্য যায় না। দেখেন যে আমাদের যে যমুনা ফিউচার পার্ক, এটা 50টা বা 100টা এক জায়গায় করলে যত বড় জায়গা হবে ততটুকু জায়গা নিয়ে তারা হচ্ছে ক্যান্টন ফেয়ারের আয়োজন করে, যেখানে বিশ্বের 200 দেশ থেকে লোকজন আসে। এখানে চাইলে আপনি হচ্ছে টুথপিক, কটন বাডস, তারপরে টুথব্রাশ হচ্ছে আপনার কিনে হচ্ছে আপনি বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি চান যে আপনি এখান থেকে সাবমেরিন কিনবেন সেটাও সুযোগ আছে। তার মানে হচ্ছে একেবারে হচ্ছে অল্প দামের জিনিস থেকে শুরু করে সবচেয়ে বেশি দামের জিনিসটাও এখানে ডিসপ্লে করা হয়। তো তখন থেকে হচ্ছে আমি হচ্ছে সেখানে ক্যান্টন ফেয়ারে যাই, গিয়ে হচ্ছে সেখান থেকে হচ্ছে আমি মানে হচ্ছে আমার বিজনেসের হচ্ছে এটা মানে গোড়াপত্তন হয়। আমি বাংলাদেশে কাম ব্যাক করে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি হচ্ছে এই বিজনেসে হচ্ছে মাইন্ড সেট আপ করি যে আমি হচ্ছে ওই সময় হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমার লন্ডনে হচ্ছে আমি হচ্ছে ভিসা হয়, স্টুডেন্ট ভিসা পাই। কিন্তু আমার ফ্যামিলি চাচ্ছিল আমি লন্ডনে যাই। তখন আমার একটা প্রেডিকশন ছিল যে হচ্ছে চায়না উইল বিকাম দ্য হচ্ছে সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ভেরি সুন। হচ্ছে চায়না বিশ্বকে খুব শীঘ্রই ডমিনেট করবে অর্থনৈতিকভাবে। এটা আপনি কোন সালের কথা বলছেন? এটা হচ্ছে 2010 সালে। আচ্ছা, 2010 সালে তখন আমার পড়াশোনা সবেমাত্র শেষ হয়েছে। তো তখন হচ্ছে আমার প্রেডিকশন ছিল যে অর্থনীতি হচ্ছে ব্রিটিশদের অর্থনীতি বা ইউরোপের অর্থনীতি কিংবা আমেরিকান অর্থনীতি চায়নার অর্থনীতির কাছে এক সময় পরাজিত হবে। কারণ চাইনিজদের আমি যা দেখে আসলাম ওই সময় 12 লেনের রাস্তা, আপনার হাই স্পিড ট্রেন, 400 কিলোমিটার বেগে ট্রেন চলে, আপনার টাইম হচ্ছে আপনার হলো 10টা মানেই 10টা, নট 10টা 1 মিনিট। ওখানে হচ্ছে তরুণদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়, আমি হচ্ছে সানিয়াসিন ইউনিভার্সিটিতে হচ্ছে MBA করেছি, সেখানে দেখেছি একজন তরুণকে কিভাবে হচ্ছে অনুপ্রাণিত করা হয় উদ্যোক্তা হওয়ার জন্য। আমাদের দেশে আচ্ছা আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন বা হচ্ছে নামকরা কলেজে পড়েছেন, আমাদের টিচারেরা, আমাদের বড় ভাইয়েরা বা আমাদের গার্ডিয়ানরা আপনাকে কখনোই আমার হয়তো বা এটা আমার দৃঢ় বিশ্বাস আপনাকে অনুপ্রাণিত করে নেয় যে আপনি একজন উদ্যোক্তা হন, একটু চ্যালেঞ্জ নেন। কিন্তু চায়নাতে কি করে দেখেন, ওরা হচ্ছে
হচ্ছে অনেকগুলো অপশন দিয়ে দেয় স্টুডেন্ট ছোট বাচ্চাদেরকে, যে তুমি হচ্ছে কি হতে চাও, উদ্যোক্তা হতে চাও, ওকে ডান, তুমি উদ্যোক্তা হও। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ওকে ইঞ্জিনিয়ার। কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না আমাদের দেশের মতো, কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না যে তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এটা হচ্ছে চায়নাতে বা হচ্ছে পার্শ্ববর্তী আরও যে দেশ আছে কোরিয়া বা জাপান। আমি হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো দেশ ঘোরার, অনেকগুলো ইউনিভার্সিটিতে বা বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করার আমার সুযোগ হয়েছে। আমি এই জিনিসগুলো সরেজমিনে দেখেছি। আমাদের চায়নার প্রতিষ্ঠানে হচ্ছে চাইনিজ এমপ্লয়ি আছে, তারপর হচ্ছে আপনার ক্যান্টন ফেয়ারে বা হচ্ছে আপনার বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন হচ্ছে বিজনেস কনফারেন্স হয় আপনার চায়নাতে, এক্সিবিশন হয়, সেখানে হচ্ছে এই কলেজের স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটি স্টুডেন্টকে হচ্ছে ভলান্টিয়ার সার্ভিস দেওয়া হয়। তো আমি জিজ্ঞেস করলাম, হচ্ছে অনেককে জিজ্ঞেস করেছি যে আপনারা যে এখানে এই যে ডিউটি করতেছেন আপনারা কত টাকা পান, আপনারা কিভাবে রিক্রুটেড হয়েছে। বলতে দেখেন আমাদেরকে হচ্ছে আমরা কোনো টাকার বিনিময়ে এখানে আমরা কাজ করতেছি না, এখানে হচ্ছে আমাদের সুযোগ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমরা কিছু শিখতেছি, বিশ্বের বিভিন্ন দেশের লোকজন আসতেছে, তাদের সাথে কথা বলতেছি, তাদেরকে আমরা গাইড করতেছি, আমরা এই যে লার্ন করতেছি, এটি হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা কোনো পয়সা পাই না, আমরা কোনো পয়সা নেইও না, আমাদের এটা দরকারও হচ্ছে, হ্যাঁ হয়তো বা দরকার, বাট আমরা আমাদের ম্যানেজমেন্টে দেয় না। আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যেন আমি আমার কেরিয়ারটা হচ্ছে খুব তাড়াতাড়ি ডেভেলপ করতে পারি। দেখেন মজার ব্যাপারটা, আমাদের বাংলাদেশে স্টুডেন্টকে যদি আপনি কোনো কাজে লাগাইতে চান, প্রথমে জিজ্ঞেস করবে, যেমন হচ্ছে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, আমি হচ্ছে ভলান্টিয়ার চাইলাম যে হচ্ছে আমি শুধু টিএ দিয়ে দিব এবং হচ্ছে নমিনাল কস্টটা দিব, আমাকে কিছু ছেলেবেলে দেন। তারা হচ্ছে মানে ইন্টারেস্ট ফিল করে না কাজ করতে, প্রথমেই ডিমান্ড করে আমাকে কত টাকা দিবেন। আর আপনি চায়নাতে দেখেন হচ্ছে আপনার পড়ালেখা শেষে বিকালবেলা বা সন্ধ্যাবেলা মেয়েরা আপনার 15 বছর 18 বছর বা 20 বছরের মেয়ে ছেলেরা কি করে, তারা হচ্ছে লিফলেট বিলি করে অন বিহাফ অফ এ কোম্পানি, তারপরে হচ্ছে পার্ট টাইম জব করে। যে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতই খারাপ যে তুমি এত সন্ধ্যাবেলা একা একাই নির্জন জায়গাতে তুমি পণ্য বিক্রি করতেছো বা লিফলেট দিচ্ছ। তখন না, দেখেন আমার বাবার অনেক অ্যাসেট আছে। একটা মেয়ে, আমার মজার ব্যাপার হচ্ছে এই 3 মাস আগে একটা মেয়ে হচ্ছে এই একটা রেস্টুরেন্টের সামনে ওই রেস্টুরেন্টের লিফলেট বিলি করতেছে খাবার মেনু সহ। হ্যাঁ, তো মেয়েটার দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে খুবই স্মার্ট এবং হচ্ছে মনে হলো যে রিচ ফ্যামিলির। কিন্তু আমি তাকে হচ্ছে জিজ্ঞেস করলাম যে কেন সে এই কাজটা করতে, সন্ধ্যার পরে একটা স্টুডেন্ট বলতে, দেখেন আমার বাবার কিন্তু অনেক অ্যাসেট আছে, কিন্তু আমার পরিবার থেকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে আমি যেন পড়ালেখা অবস্থাতেই আমি হচ্ছে কন্টেম্পোরাল কোনো কিছু যেন করতে পারি, আমার ফ্যামিলির ফাইন্যান্সের উপর যেন আমি নির্ভর না করি। এটা আমার প্রতিষ্ঠান থেকে আমাকে করা হচ্ছে, মানে হচ্ছে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তুমি স্টুডেন্ট লাইফেই তুমি হচ্ছে তোমাকে তৈরি করে নিবে যেন তুমি একটা দিনও হচ্ছে তোমাকে বেকার না থাকতে হয়। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন চায়নাতে যাবেন, আচ্ছা আপনি অবশ্যই চায়নাতে দাওয়াত থাকলো আপনার, আমাদের অফিস আছে, বাসা আছে, গেলে দেখতে পারবেন, আমার কথার সাথে আপনি হচ্ছে মিলে যাবে। তারা হচ্ছে আপনার হলো চাইনিজ ফ্যামিলি হচ্ছে বাবা মা তাদের সন্তানদের জন্য অনেক অ্যাসেট রেখে যায়, কিন্তু তার মানে এই নয় ওই সন্তান বসে বসে ওই সম্পদটা হচ্ছে বা ওই সম্পত্তিটা হচ্ছে এনজয় করবে। নো, এটা হচ্ছে হচ্ছে তার বাবা মার নৈতিক দায়িত্ব তার নেক্সট জেনারেশনের জন্য হচ্ছে অ্যাসেট করে দেওয়া। বাট যে হচ্ছে ওই ছেলে কিংবা ওই মেয়েটা কি করে, স্টুডেন্ট লাইফ থেকে হচ্ছে পার্ট টাইম জব করতেছে। আপনি যদি তাকে একটা জব দেন, সে এতটাই হ্যাপি হবে, হ্যাঁ, সে বেতনের কথা কখনো করবে না, ক্যালকুলেশন করবে না। সে এটা ধরে নেয় যে আপনি যদি তাকে একটা জব দেন, সে ধরে নেয় যে আপনি তাকে একটা সুযোগ দিলেন কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। আমাদের দেশে ইন্টারভিউ বোর্ডে হচ্ছে দেখবেন যে হচ্ছে স্যালারি নিয়ে হচ্ছে বার্গেন, একটা চরম হচ্ছে একটা চলে, দর কষাকষি চলে। আর ওরা কি করে, কোরিয়ানরা বা জাপানিজরা বা চাইনিজ, ওরা একটা সুযোগ, মানে যদি আপনি তাকে একটা জব দেন বা একটা সুযোগ দেন, সেটাকে একটা হচ্ছে অপরচুনিটি মনে করে যে আমি আমার কেরিয়ার ডেভেলপ করার জন্য আমি একটা অপরচুনিটি পেলাম। এখানে হচ্ছে সে হচ্ছে এত সিরিয়াসলি কাজটা করে। যেমন হচ্ছে আপনার বাংলাদেশে আমাদের হচ্ছে এমপ্লয়ি আছে, আসলে আমরা এটা পিছিয়ে আছি কেন, আমরা মানে পারিবারিকভাবে বা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসগুলো আমরা মানে ওইভাবে শিখে আসি নাই, যেটা ওদের দেশে টিচাররা এটা শেখায়, প্র্যাকটিক্যাল হচ্ছে তাদেরকে শেখানো হয় যে একটা কর্পোরেট প্রতিষ্ঠানে কেউ যদি তোমাকে জব দেয়, সেই প্রতিষ্ঠানের জন্য তুমি কী করবা। হ্যাঁ, সে হচ্ছে আপনার 8 ঘন্টা জব করবে। আপনার মজার ব্যাপার হচ্ছে আপনার হলো সরি টু সে দ্যাট, যে আমাদের দেশে আমরা 1 সপ্তাহে যতটুকু কাজ না করি, ওরা 8 ঘন্টায় আপনাকে সেই কাজটা করে দিবে। আপনাকে হচ্ছে একটা দায়িত্ব দিবেন,
যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সে সাকসেসফুলি কমপ্লিট না করবে ততক্ষণ পর্যন্ত সে অন্য কোনো চিন্তা তার মাথায়, তার বাড়ি যাওয়ার চিন্তা নাই বা অন্য কোনো আপনার কাজটা এটা হচ্ছে সে এই জিনিসগুলো কোথায় থেকে শিখতেছে, প্রতিষ্ঠান থেকে সে শিখে আসতেছে যে তুমি হচ্ছে যার জন্য কাজ করবা ডেডিকেটলি কাজ করবা। এই যে এই জিনিসগুলো হচ্ছে আমরা সরজমিনে দেখি না। আমাদের হচ্ছে যারা টিচার, আমাদের যারা মেন্টর, তাদেরকে হচ্ছে এই ধরনের কিছু দেশ ঘুরিয়ে আনা উচিত, যে মানে সফর করে আনা উচিত, যে দেখেন তাদের দেশে এডুকেশনাল সিস্টেমটা কি, তারা কেন হচ্ছে চায়নাতে কোনো বেকার নেই। আপনার হচ্ছে আপনার দূরবীন দিয়ে খুঁজেও 1% আপনার বেকার পাবেন না। ওই দেশে কোনো বেকার নেই, আপনার জবের সার্কুলার দিলে আপনি পাবেন না, হচ্ছে আপনার ক্যান্ডিডেট পাবেন না। এই কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা এমনভাবে নিজেকে তৈরি করে নেয় যে স্টুডেন্ট লাইফ থেকেই তারা হচ্ছে কর্মজীবনে হচ্ছে প্রবেশ করে। এই জন্য ওদের দেশে কোনো বেকার সিস্টেম নাই। হ্যাঁ, এখন যেটা বলতে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের প্রতিবন্ধকতাটা কি ব্যবসা করতে গেলে, উদ্যোক্তা হইতে গেলে, হ্যাঁ কিছু অবস্ট্রাকল আছে। একটা হচ্ছে যে এটা হলো মাইন্ড সেট আপ। আমাদের পারিবারিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে হচ্ছে উৎসাহটা দেওয়া হয় না যে তুমি একজন উদ্যোক্তা হও, আপনি হচ্ছে ভালো কিছু করতে চাবেন, আপনাকে পিছন থেকে টেনে ধরা হবে। এটা আমাদের বাংলাদেশের একটা কালচার। আপনি হচ্ছে আজকে যদি হচ্ছে কালকে যদি আপনি বলেন যে আপনি এখানে যে এটিএন বাংলা হচ্ছে আপনি এখানে হচ্ছে কি জব করতেছেন, একটা কমফোর্ট লাইফ আপনি লিড করতেছেন, আপনি জাস্ট 5 জনের সাথে আপনি ইয়ে করেন যে আমার 5 লক্ষ টাকা আছে, আমি চায়নার সাথে বিজনেস করব, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করব। যে পণ্যটা বাংলাদেশে হয় না, যে টেকনোলজি হয় না বাংলাদেশে, মেশিনারিজ হয় না, তারপর র মেটেরিয়ালস হয় না, আপনি কি করবেন? এই 5 লক্ষ টাকা দিয়ে চায়না থেকে একটা মেশিন নিয়ে আসবেন, র মেটেরিয়ালস নিয়ে আসবেন, আপনি একজন উদ্যোক্তা হবেন, আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবেন। আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে গেলে কিন্তু 100 কোটি টাকা মালিক হতে হয় না, আপনি 5 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। কিভাবে? যে আপনি হচ্ছে একটা ইনকিউবেটর নিয়ে আসবেন চায়না থেকে, যে ডিম থেকে আপনি কি করবেন? মুরগির বাচ্চা ফোটাবেন। এই বাচ্চাটাকে লালন করে আপনি বড় মনে লেয়ার করবেন বা হচ্ছে পোল্ট্রি করবেন। হ্যাঁ, বা হচ্ছে আপনার হলো, হ্যাঁ একটা হলো লেয়ার হলো যেটা আমরা হচ্ছে মাংস হিসেবে খাই, এটাকে মনে হয় বলে ব্রয়লার বলে, সরি ব্রয়লার বলে। আপনি এই কাজটা করবেন। কিংবা হচ্ছে আপনার চায়না থেকে হচ্ছে একটা মেশিন নিয়ে এসে বাংলাদেশে ধরেন হচ্ছে ওয়ার্ল্ডে খুব দামি একটা জিনিস বাদামের তেল, একটা মেশিন মাত্র 4 লক্ষ টাকা লাগে। বাংলাদেশ থেকে আপনি এটা হচ্ছে কি করবেন? সেট আপ করে বাদাম থেকে তেল উৎপাদন করবেন। এই তেলটা ডোমেস্টিক চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে এটা কিন্তু সুযোগ আছে। কারণ বিদেশে আপনি যদি যান, তারা কখনো সয়াবিন তেল খায় না, তারা খায় বাদামের তেল। কারণ হচ্ছে বাদাম মানুষের হার্টকে সবল রাখে। আপনি এই কাজটা যদি করতে চান, এটা আপনি হচ্ছে যদি করতে চান, আপনাকে হচ্ছে চতুর্দিক থেকে বাধা আসবে যে না তুমি এটা কইরো না, তুমি এটিএন বাংলায় আছো, তুমি অনেক ভালো আছো, হ্যাঁ এটিএন নিউজে আছো, তুমি অনেক ভালো আছো, তুমি এটাই করো, তুমি উদ্যোক্তা হয়ে এখানে অনেক। এই যে হচ্ছে আপনি পিছিয়ে গেলেন, আপনি হচ্ছে কি বাধা যখন পাবেন তখন আপনি পিছিয়ে গেলেন। এটা হচ্ছে আমাদের দেশে একটা প্রবলেম। আপনি যদি কোরিয়াতে যান, আপনি এই প্রবলেমটা ফেস করবেন। আপনি উদ্যোক্তা হতে চাবেন, আপনার পরিবার আপনাকে হচ্ছে হেল্প করবে, আপনার বন্ধুরা আপনাকে হেল্প করবে, তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান আপনাকে হেল্প করবে, আপনার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে টাকা নিয়ে তারা বসে থাকে উদ্যোক্তাদের টাকা দেওয়ার জন্য। আপনাকে হচ্ছে সুন্দর জায়গায় হচ্ছে ফ্যাক্টরি দিবে, ইনফ্রাস্ট্রাকচার দিবে ওই দেশের গভর্নমেন্ট। তারপর হচ্ছে আপনাকে কি দিবে? ব্যাংকের লোন দিবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হলো ট্রেন আপ করাবে আপনাকে শুধু পয়সা দিবেন, আপনাকে হাউ টু ইউটিলাইজ দ্য মানি, আপনাকে এটা হচ্ছে আপনাকে ট্রেন আপও করাবে। আপনাকে মানে হচ্ছে আপনি শুধু এই ডিসিশনটা নেবেন যে আপনি উদ্যোক্তা হবেন। দেখেন, এটা কিন্তু আমাদের দেশে একটু প্রবলেম আছে। এটা আমরা এই স্বীকৃতিটা হচ্ছে পাই না। যারা হচ্ছে উদ্যোক্তা হয়েছে বাংলাদেশে, নাম করা প্রমিনেন্ট উদ্যোক্তা, তারা কিন্তু পরিবারের এই বাধাকে উপেক্ষা করে কিন্তু হয়েছে। আপনি অনেকের সাথে আপনার পরিচয় আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে আপনি যে উদ্যোক্তা হয়েছেন, আপনি প্রাথমিকভাবে কি পরিবার থেকে এটা সাপোর্ট পেয়েছেন? আসলে তারা অনেকেই এই আমাদের দেশে গার্জিয়ানদের তো একটা মেন্টাল সেটআপই থাকে যে ছেলে হোক মেয়ে হোক ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আর এখন হালের ট্রেন্ড হচ্ছে যে সরকারি চাকরি করবে। এটা তো একদমই, এটা হচ্ছে ওই যে বললাম যে মানে সিকিউরিটি, মানুষ শুধু হচ্ছে সিকিউরিটি। মাস শেষে হচ্ছে আপনার যে এনার্জি আছে, আপনার যে মেধা আছে, আপনি কিন্তু চাইলে মাসে হচ্ছে আপনার হলো 2-10 লক্ষ টাকা ইনকাম করতে পারেন একটা ছোটোখাটো ইন্ডাস্ট্রি দিয়ে। কিন্তু আপনার পরিবার থেকে এই সাপোর্টটা আপনি পাবেন না। তা আপনার পরিবারের সাপোর্ট যদি না পান, বাবা মার কথাকে উপেক্ষা করে নিশ্চয়ই আপনি একটা ঝুঁকি নেবেন না। হ্যাঁ, এটা একটা হচ্ছে বাধা আমাদের দেশে উদ্যোক্তা হওয়ার
প্রথম বাধাটা হচ্ছে এটা। আচ্ছা মোহন ভাই, আপনাকে একটু থামাতে হচ্ছে কারণ জি। একটা ছোট্ট বিরতি দিতে হবে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরছি ইয়াং নাইটে। কথা হবে উদ্যোক্তা হওয়ার নানা গল্প নিয়ে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ উদ্যোক্তা এম এ মোমেন, যিনি ব্যবস্থাপনা পরিচালক চায়না বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের। মোহন ভাই, আপনাকে বিরতির আগে থামিয়ে দিয়েছিলাম, আপনি সমস্যাগুলোর কথা বলছিলেন, অবস্টাকেলগুলোর কথা বলছিলেন। একটি অবস্টাকেল তো আমাদের মাইন্ডসেট আপ, প্যারেন্টস, আমাদের সোসাইটি এবং আমাদের ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মধ্যেও। এছাড়া আরও কী কী অবস্টাকেলগুলো রয়েছে যেগুলো আসলে ওভারকাম করতে হবে আমাদেরকে? হ্যাঁ, আচ্ছা, আপনার হচ্ছে যেটা বলেছিলাম যে আমাদের প্রাথমিক অবস্টাকেলটা কোথায়, দ্বিতীয় অবস্টাকেলটা কোথায়, যে বাংলাদেশে গভর্নমেন্টের হচ্ছে পলিসি। হ্যাঁ, দিনে দিনে হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট তার পলিসি চেঞ্জ করতেছে। হ্যাঁ, এখন কিন্তু আপনার হচ্ছে অনেক মেধাবী উদ্যোক্তা কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসতেছে। আমি হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বিভিন্ন আমার নিজস্ব অফিসে বনানী ক্যাম্পাসে এবং হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে সাইফুডসের সাথে একটা MOU আমাদের হয়েছে যে সারা বাংলাদেশ ব্যাপী আমরা হচ্ছে হচ্ছে কীভাবে একেবারে জিরো থেকে 50,000 টাকা দিয়ে কীভাবে হচ্ছে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন। ইটস পসিবল। হয়তো বা আপনার ভাবতে পারেন 50,000 টাকা দিয়ে আবার কীভাবে উদ্যোক্তা হবে। ইটস পসিবল। আপনি যদি আমাদের এই ওয়ার্কশপের হচ্ছে ইয়েটা কখনো হচ্ছে আপনি দেখেন, এনজয় করেন, তাহলে বুঝতে পারবেন যে 50,000 টাকা দিয়ে না 30,000 টাকা দিয়ে হচ্ছে উদ্যোক্তা হওয়া যায়। আমার মিসেস উনিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ওনাকে আমি কখনো হচ্ছে তার উপরে চাপিয়ে দিই নাই। হচ্ছে হঠাৎ করে ওনার মাথায় কাজ করলো যে ওই চায়না থেকে হচ্ছে অনলাইনে আলিবাবা কিংবা medinchina.com বা globalsource.com বা আলি এক্সপ্রেস বা হচ্ছে অ্যামাজন বা ইবিএ অনেকগুলো সাইট আছে যেখান থেকে হচ্ছে আপনি পণ্য কিনে খুব সহজেই আপনার হচ্ছে বাংলাদেশে এনে হচ্ছে একটা ভালো প্রফিটে পণ্যগুলো আপনি সেল করতে পারেন। মোহন ভাই, একটু একজন দর্শক এই মুহূর্তে ফোন করেছে, তিনি নিশ্চয়ই এটি কোনো প্রশ্ন করতে চান। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আছি আলহামদুলিল্লাহ। আমি ময়মনসিংহ থেকে মিঠুন বলছিলাম। জি মিঠুন ভাই, বলেন আপনার প্রশ্নটা যদি করতেন। আমার প্রশ্নটা হলো, আমি মোমেন ভাইয়ের সাথে একটু প্রশ্ন করতে চাই। সেটা হলো, মোমেন ভাই, বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিবেশ, যা পরিস্থিতিতে আছে, আমি একটা স্বল্প পুঁজির মানুষ, এখন চায়নার থেকে আমি কি এমন একটা ব্যবসা করলে যেটা বাংলাদেশে গেইন করতে পারবো এবং আপনার সারিতে না যাইতে পারলে একটা ভালো পজিশনে যাইতে পারবো? ধন্যবাদ। মানে হচ্ছে কত টাকা, মানে মিনিমাম অ্যামাউন্টটা যদি বল। 5 থেকে 7 লাখ টাকা। হিউজ অ্যামাউন্ট। এটা তো স্বল্প পুঁজি না, এটা অনেক অ্যামাউন্ট। 2 লাখ টাকা দা 10 সালে শুরু করেছিলেন, সেটা আজকে হইতেছে 19 সাল। আচ্ছা, অনেক মানে একটা গ্যাপ সময়। সেই ক্ষেত্রে এখন দেশটা যেভাবে আগাইছে, চায়না ওইভাবে আগাইছে, বাংলাদেশ ওইভাবে আগাইছে। আমি একটা সৎ পরামর্শ চাচ্ছি, সেটা হলো যে আমি এখন কি বিজনেস শুরু করলে চায়না থেকে বাংলাদেশে নিজেকে বদলাইতে পারবো এবং আপনার মতো একজন সফল উদ্যোক্তা হইতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ মিঠুন ভাই আপনাকে। আমরা আশা করছি মোমেন ভাই এই প্রশ্নের উত্তরটা দিবেন। মোমেন ভাই, ধন্যবাদ ভাইকে, আমার ভাইকে যে হচ্ছে আমারই এলাকা থেকে প্রশ্ন করেছেন। সাধারণত আমাদের এলাকার লোকজন উদ্যোক্তা আরো কম হতে চায়। আমি হচ্ছে হ্যাঁ অদ্যবধি হচ্ছে আমাদের লিস্টে ধরেন মোর দ্যান 500 গ্রাহক আছে বাংলাদেশে। 500 গ্রাহক মানে হচ্ছে মিনিমাম 500 গ্রাহককে আমি চায়না থেকে সাপোর্ট দিচ্ছি। মেজর অংশই হচ্ছে আপনার হলো নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ওই এলাকার, আমাদের চট্টগ্রাম বেল্টের যারা ঐতিহ্যগতভাবে যারা ব্যবসায়ী, ম্যাক্সিমাম গ্রাহক হচ্ছে চট্টগ্রামের। হ্যাঁ, কিন্তু আমাদের এলাকার লোকজন হচ্ছে মানে হচ্ছে উদ্যোক্তা হতে চায় না। কিন্তু ভাইকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই যে ভাই উদ্যোক্তা হতে চাচ্ছেন। আপনি 5 লাখ টাকা একটা ভালো অ্যামাউন্ট, আপনি হচ্ছে বেটার হয় যে আপনি হচ্ছে এর একটা অংশ দিয়ে আপনি হচ্ছে ক্যান্টন ফেয়ারে আপনি অ্যাটেন্ড করেন। এই যে আগামী এপ্রিলে ক্যান্টন ফেয়ার হচ্ছে, আপনি আমাদের চায়নার অফিস, বাংলাদেশের অফিসে যোগাযোগ করেন। হচ্ছে আমার মোবাইল নাম্বারটা আমি হচ্ছে বলে দিচ্ছি, একটু লিখে রাখেন। 01711334532, 01711334532। আপনি ক্যান্টন ফেয়ারে হচ্ছে আপনি
একটা অ্যামাউন্ট খরচ ইনভেস্ট করেন, নট খরচ ইনভেস্ট করবেন। তারপর হচ্ছে আপনাকে হচ্ছে আমি গাইডলাইন দেবো যে আপনি এই মেশিনটা নিয়ে যান। অনেক মেশিন আছে, মোর দেন হচ্ছে 200 ধরনের মেশিন আছে, যে মেশিনটা হচ্ছে আপনার 2 লাখ 3 লক্ষ টাকা। আপনার সেট আপ আনতে হচ্ছে সর্বসাকুল্যে 5 লক্ষ টাকার মধ্যে যদি আপনি একটা মেশিন নিয়ে আসেন, বিভিন্ন ধরনের মেশিন হতে পারে। আপনি যদি প্রোডাকশন বেস কিছু করেন তাহলে হচ্ছে আপনার বাংলাদেশ সরকারের আপনি হচ্ছে পাবেন, রিবেট পাবেন। আপনাকে হচ্ছে উৎপাদনমুখী হচ্ছে বিজনেস করতে হবে। বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে আপনার 50,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা অ্যারেঞ্জ করে শুধু ইম্পোর্ট, ফিনিশ গুড ইম্পোর্ট করে ওটা লোকাল মার্কেটে সেল করবে। এটা হচ্ছে সাস্টেনেবল বিজনেস না, এক নাম্বার। কারণটা হচ্ছে ফিনিশ গুডের উপর কাস্টম ডিউটিটা অনেক হাই। বিশ্বের সব দেশেই হচ্ছে গভর্নমেন্ট এনকারেজ করে উৎপাদনমুখী ব্যবসাকে, যা আপনি মেশিনারি নিয়ে আসেন। আপনি বাংলাদেশে যে জিনিসটা হয় না, যেমন কি হয় না, মেশিনারিজ হয় না। বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে, 2 লাখ, 50,000, 5 লাখ, 10 লাখ এরকম রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের মেশিনারিজ আছে। আপনি র মেটেরিয়ালস বাংলাদেশে হয় না, র মেটেরিয়ালস নিয়ে আসেন, আপনি টেকনোলজি নিয়ে আসেন, এটা হায়ার করেন। আপনি যেটা হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল হয়। আমরা হচ্ছে অনেকে একটা ব্লেজার কিনি, সেদিন মার্কেটে গেলাম একটা বড় নাম করার দোকানে, একটা ব্লেজার হচ্ছে আমার এক ভাই কিনলো 14,000 টাকা দিয়ে, কিন্তু আমি ব্লেজারটা বাংলাদেশে বানিয়েছি 5,000 টাকা, কোয়ালিটি অলমোস্ট সেম। আমি তাকে জিজ্ঞেস করলাম এটার দাম 14,000 টাকা হয় কিভাবে। উনি আমাকে বললেন যে ভাই এটা হচ্ছে আমাকে 300% কাস্টম ডিউটি দিয়ে এটা আনতে হয়েছে, আমরা পেলাম মাত্র হচ্ছে 5,000 টাকা, বাদ বাকি টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে। এইভাবে হচ্ছে ফিনিশ গুডের উপর গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার না, বিশ্বের সব দেশের সরকার, ফিনিশ গুড মানে হচ্ছে যে জিনিসটা আমার দেশে অ্যাভেলেবেল হয়, কেন তুমি সেটা বাইরের দেশ থেকে আমদানি করবা। এটা হচ্ছে দুইটা জিনিস, একটা ক্ষতি হয়। একটা হলো লোকাল যে হচ্ছে আপনার হলো কর্মসংস্থান, সেটা হচ্ছে আপনার হলো ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত হচ্ছে দেশের টাকাটা বিদেশে চলে যায়। এই জন্য আমাদের দেশে গভর্নমেন্টের পলিসি হচ্ছে আপনি যদি ফিনিশ গুড কোনো কিছু ইম্পোর্ট করেন চায়না থেকে বা আদার্স কান্ট্রি থেকে, এদের উপর কাস্টম ডিউটিটা অনেক হাই। আপনি যদি হচ্ছে ছোট্ট একটা মেশিন দিয়ে, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি দিয়ে হচ্ছে শুরু করেন, একটা ছোট্ট একটা রুম নেই, 100 স্কোয়ার ফিট, 200 স্কোয়ার ফিট জায়গা নিয়ে আপনি প্রোডাকশন বেস কোনো কিছু করেন, গভর্নমেন্ট আপনাকে কী দিবে, সাবসিডি দিবে। প্রথমত কাস্টম ডিউটি অনেক হাই। ফিনিশ গুডের কাস্টম ডিউটি যদি হয় 300%, আপনার র মেটেরিয়ালস হিসেবে নিয়ে আসবেন, সেটা কাস্টম ডিউটি আসবে মাত্র 10 to 20%। এখানে হচ্ছে আপনার একটা হিউজ অ্যামাউন্ট সেভ। এতে হচ্ছে লাভটা কি, গভর্নমেন্টের লাভ কি, আপনার লাভ কি? গভর্নমেন্টের লাভ হচ্ছে যে আপনি একটা যখন ইন্ডাস্ট্রি দিবেন, আপনার ইন্ডাস্ট্রিতে 10 জন ছেলে, 5 জন ছেলে এখানে কাজ করবে। এতে কি হবে, দেশের হচ্ছে আপনার কর্মসংস্থানের যে একটা আমাদের দেশের সমস্যা, এটা দূর হবে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট রাজস্ব পাবে। আপনার হচ্ছে দেশের টাকাটা দেশেই থাকলো, পাশাপাশি আপনি যদি এই দেশে পণ্য উৎপাদন করে আপনি যদি বহির্বিশ্বে সেল করতে পারেন, এবং হচ্ছে হিউজ অপরচুনিটি আছে বাংলাদেশি পণ্য বহির্বিশ্বে সেল করার। এই ক্ষেত্রে আপনি ইপিভি, আপনি নাম শুনেছেন, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আপনাকে হেল্প করবে, প্যাট্রোনাইজ করবে। তারা আপনাকে চেক লিস্ট দিবে যে বিশ্বের কোন দেশে কোন পণ্যটা চাহিদা আছে, আপনার সিয়েরা লিওনে কোন পণ্যটা আপনি সেল করতে পারেন, আপনার হচ্ছে দক্ষিণ আমেরিকাতে কোন পণ্যটা সেল করতে পারেন। মিঠুন ভাইয়ের জন্য একটা পরামর্শ তাহলে ইতিমধ্যে আপনি পেয়ে গেছেন নিশ্চয়ই, যে আসলে আগে কি ব্যবসা করবেন সেটা আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে। সেই জন্য গাইডেন্স যেটা দরকার, সেক্ষেত্রে সিনিয়র যারা এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের সঙ্গে, মোমেন ভাই যেমন সরাসরি সাহায্যের হাতটি বাড়িয়ে দিয়েছেন, সেরকম আপনাদেরকে আসলে ডিসাইড করতে হবে, এবং ডিসাইড করার জন্য আগে আসলে বুঝতে হবে যে কি কি ব্যবসা করা যেতে পারে। সেই ব্যবসাগুলো বুঝে তারপরে আসলে সিদ্ধান্ত নিতে হবে, কারণ রিস্ক, টাকা আপনার, রিস্কও আপনার। অন্য কেউ বলে দিবে না যে আপনি এই পণ্যটাই কেনেন, ওই ডিসিশনটা আসলে আপনাকেই নিতে হবে। অপশনগুলো আসলে যারা সিনিয়র, যারা অগ্রজ, তারা হয়তো আপনাকে অপশনগুলো দেখিয়ে দিতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যত জানবেন, যত পড়বেন, যত দেখবেন, তত আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণটা তত বেশি ভালো হবে। মোহন ভাই, একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনি যদি একটু সামারাইজ করে যদি 30 সেকেন্ডের মধ্যে বলেন যে আসলে উদ্যোক্তা হওয়ার জন্য মানসিকভাবে যে শক্তিটা, এই শক্তিটা আমাদের তরুণ প্রজন্ম কিভাবে অর্জন করতে পারে, সমস্ত প্রতিকূলতাকে মানে বর্তমান অবস্থায় রেখেই উদ্যোক্তা হওয়ার। ধন্যবাদ। হচ্ছে আমি যেটা বলবো যে আপনি উদ্যোক্তা হবেন, আপনি হচ্ছে ডিসিশন নেন যে আপনি ডু অর ডাই। আপনি হয় ভালোভাবে সার্ভাইভ করবেন,
নয়তো বা হচ্ছে আপনি আপনার মানে ঝরে পড়া, আপনি মারা যাবেন না, আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। 5 লাখ টাকা, 2 লাখ টাকা বা 50,000 টাকা দিয়ে হচ্ছে আপনার ইম্পোর্ট বিজনেস কীভাবে করতে, এটা আমরা শিখিয়ে থাকি। আপনি পার্সোনালি যোগাযোগ করতে পারেন, হচ্ছে স্টার্ট করেন, দেখেন না কি হয়। একটা রিস্ক একটা নেন, নো রিস্ক নো গেইন একটা কথা আছে, যে আপনার হচ্ছে উদ্যোগ। আমাদের একটা টেন্ডেন্সি যে বাংলাদেশে হচ্ছে দুর্নীতি, তারপরে এটা হচ্ছে আপনার হলো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম, তারপর হচ্ছে কাস্টমের প্রবলেম, এগুলো কিন্তু ওভারকাম হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে দিনে দিনে এগুলো ওভারকাম হচ্ছে। গভর্নমেন্ট এখন হচ্ছে উৎপাদনমুখী বিজনেসকে হচ্ছে আপনার এনকারেজ করতেছে। আপনি হচ্ছে এক্সপোর্টে আসেন, আপনি হচ্ছে হ্যাঁ কিছু বাধা বিপত্তি আপনি ফেস করতে হবে, আর এই বাধা বিপত্তি আছে বলে হচ্ছে আপনার বিজনেসের মজাটা আছে। নাহলে তো সবাই যদি সব কিছু ফ্লেক্সিবল হয়, চায়নাতে কিন্তু পয়সা ইনকাম করা খুব কঠিন, বাংলাদেশে কিন্তু পয়সা ইনকাম করা খুব সহজ। প্রতিদিন 200-150 চাইনিজ আসে বাংলাদেশে হচ্ছে বিজনেস করার জন্য। তারা এই দেশে ইন্ডাস্ট্রি দিচ্ছে, পণ্য উৎপাদন করতেছে, লোকাল মার্কেটে সেল করতেছে, এই পণ্য আবার বহির্বিশ্বে সেল করতেছে। তো চায়নারা যদি এই দেশে এসে বিজনেস করতে পারে, তারা ভাষা জানে না, বাংলা ভাষা জানে না, ইংরেজি ভাষা জানে না, তারপরেও হচ্ছে তারা এই দেশে হচ্ছে পয়সা ইনকাম করছে। আমরা কেন পারবো না? এখন হচ্ছে কিছু বাধা বিপত্তি আছে, যেটা করাপশন বলেন বা আদার্স, এগুলো আমরা খুব সব শীঘ্রই দেশেই ইনশাল্লাহ, থাকে, এটা পৃথিবীর সব দেশেই, চায়নাতেও এক সময় ছিল, কোরিয়াতে, সিঙ্গাপুরেও এক সময় ছিল। তারা হচ্ছে এই জিনিসগুলো ওভারকাম করতে পেরেছে, আমরাও ইনশাল্লাহ ওভারকাম করতে পারবো। এক্ষেত্রে হচ্ছে আমাদের সৎ সাহস নিয়ে এটা স্টার্ট করতে হবে। অবশ্যই হচ্ছে উদ্যোক্তা হওয়াটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ না, সবচেয়ে সহজ কাজ। একজন বিসিএস অফিসার হওয়া হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আপনার হচ্ছে 2000 সিটের জন্য 4 লাখ পরীক্ষার্থী আসে। উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু এত কম্পিটিশন নাই, আপনার জাস্ট হচ্ছে শুরু করতে হবে। এই শুরুটা না করলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। নানানজন নানান কথা বলবে, নানান বাধা বিপত্তি আসবে, আপনি হচ্ছে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ জনাব এম এ মোমেন আপনাকে। দর্শক শুনছিলেন খুবই ইন্সপায়ারিং কথাবার্তা। এই 4 লক্ষ মানুষ 2000 সিটের জন্য পরীক্ষা নিয়ে 4 লক্ষ উদ্যোক্তা যদি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু দেশের চেহারা একেবারে বদলে যাওয়ার খুবই বাস্তব একটি সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব যে তরুণরা যারা রয়েছেন চাকরির পিছনেই শুধু ছুটবেন না, যাদের ব্যবসায়ী হওয়ার, উদ্যোক্তা হওয়ার মনোভাবটি করে তুলুন নিজেদের মধ্যে, তাহলে দেশের অবস্থা পাল্টে যাবে, নিজেদের অবস্থাও পাল্টে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আগামীকালের ইয়াং নাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মফিদুল তপু।